ভাই গতকালকে আমার এত লজ্জা লাগতেছিল রিয়াল মাদ্রিদের ম্যাচ শেষ হওয়ার পর, আমার নিজের জন্য নিজের এত বেশি লজ্জা লাগতেছিল যে আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। কারণ আমি এটা চিন্তা করতেছিলাম যে রিয়াল মাদ্রিদ হয়তো এই সিজনের প্রথম ম্যাচ একটা ড্র দিয়ে শুরু করবে। এসপানিওলের খেলা দেখার পর আমার কাছে এটা ফিল হইতেছিল, কিন্তু আমি ভুলে কেমনে গেছিলাম যে রিয়াল মাদ্রিদ আসলে খেলা তো শুরু করে 90 মিনিটের পর। আমি কোনো প্রকার তেলাতেলি কিছু করতেছি না ভাই, এটা আমার জেনুইন ফিলিং আসছিল যখন খেলাটা শেষ হয়েছে এবং আমি যখন দেখলাম যে কার্লোস এসপি 90 মিনিটের মাথায় একটা গোল দিয়ে দিছে। ভাই আমি বুঝতেছি না প্রত্যেকটা দল আসলে কি প্রি সিজনের মধ্যে আছে নাকি আগের সিজনে কোনো একটা লুপের মধ্যে তো আটকায় আছে। না হলে মাইকেল ক্যারিকের আন্ডারে ইউনাইটেড 2-0 গোলে হারছে, ডেজার্ভির আন্ডারে টটেনাম 3টা খাইছে, আর জোজে মরিনোর আন্ডারে প্রথম লিগ ম্যাচে রিয়াল মাদ্রিদ জিতছে, কিন্তু কখন? 90 মিনিটের পর। মানে আমরা যারা বার্সেলোনা ফ্যান বা যারা হেট ওয়াচ করতেছিলাম তাদের টোটাল এক্সপেকটেশনের উপর পুরো ফানি ফেলাই দিছে ভাই। সো আজকের এই ভিডিওতে আমরা হয়তো প্রত্যেকটা ম্যাচ নিয়ে কথা বলবো না, কিন্তু আমরা আজকে কথা বলবো রিয়াল মাদ্রিদ এবং স্পানিওলের যে ম্যাচটা হয়েছে এবং যেখানে আই ওয়াজ এক্সপেক্টিং যে রিয়াল মাদ্রিদ হয়তো ড্র করবে, কিন্তু লাস্ট পর্যন্ত রিয়াল মাদ্রিদ জিতছে। সো ম্যাচ রিভিউ আমি করবো না, বাট আমি কয়েকটা পয়েন্ট তুলে ধরবো। সো আপনারা আমাকে বলবেন যে আপনারা আমার পয়েন্টগুলোর সাথে অ্যাগ্রি করেন নাকি ডিসএগ্রি, এবং আমার কথার সাথে যদি অ্যাগ্রি করেন একটা লাইক দিয়ে দেন, ঠিক আছে? সো ম্যাচ টিপ আপনারা অনেকের কাছে দেখছেন। ম্যাচের স্টার্টিং লাইন আপটা দেখার পর আমি মোটামুটি বুঝছিলাম যে আজকে ফুল ফোর্স নিয়ে কিন্তু জোজে মরিনো নামছে এবং এসপানিওলের এগেনস্টে এমবাপে যে এখন পর্যন্ত কোনো গোল পায় নাই সেটা হয়তো আজকে কেটে যাবে, সেই গোল খরাটা হয়তো কেটে যাবে, কিন্তু না, এমবাপে ডিসঅ্যাপয়েন্ট করছে। আপনি একজন বার্সেলোনা ফ্যান হন, আপনি একজন রিয়াল মাদ্রিদ ফ্যান হন, আপনি যে দলের ফ্যান হন, আপনি যদি একটু নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, কালকে কি এমবাপে আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করে নাই? ডাবল ডিজিটে শট করছে, 10টা বা 12টার মতো শট করছে, কিন্তু গোল একটাও হয় নাই। এটা কি অ্যাজ ইউজুয়াল রিয়াল মাদ্রিদের মতো খেলা? এবং ভিনিসিয়াসের ক্ষেত্রে সেমটা হয়েছে। সো আমার মনে হয় না যে ইন্ডিভিজুয়াল তাদের কোনো প্রকার ফল্ট ছিল, কিন্তু আমার এটা গতকালকেও ফিল হয়েছে যে একটা গোটা সিজন একসাথে পার করার পরও এখনো পর্যন্ত ভিনিসিয়াস এবং এমবাপে একসাথে কেন জানে তাদেরকে জেলাপ লাগে না। তাদের মধ্যে যে একটা কেমিস্ট্রিটা কিন্তু আপনি দেখবেন না। এটা আমি বুঝি না যে এটা কেন হইতেছে। আমি জানি ইট ইজ টু আর্লি টু সে, এখনো মাত্র সিজনের একটা ম্যাচ হয়েছে, এখনো অনেকগুলো ম্যাচ বাকি আছে, বাট আপনি গতকালকের খেলার বিচার যদি করেন তাহলে কি আপনার মনে হয়েছে কোথাও যে এমবাপে এবং ভিনিসিয়াস এখনো পর্যন্ত আগের রূপে জেলাপটা তাদের মধ্যে দেখা গেছে? আই ডোন্ট নো, আমার চোখে লাগে না এবং আমি তো খুশি একজন বার্সেলোনা ফ্যান হিসেবে, আমি তো খুশি যে তাদের মধ্যে জেলাপটা হইতেছে না। বাট নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে এটা কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য বেশ কনসার্নিং। সো গতকালকে ডিওমান্ডেকে কিন্তু স্টার্ট করানো হয় না এবং শুরুর দিক দিয়েই আর্দা গুলারের অসাধারণ একটা সেট পিস থেকে জুড বেলিংহামের অসাধারণ একটা গোলও চলে আসছিল এবং এই গোলটা হওয়ার পর আমার মনে আসছে যে রিয়াল মাদ্রিদ এরকম হেডে গোল কিন্তু অনেক দিন ধরেই করে না, অ্যাকচুয়ালি করে না। আপনি দেখেন যে রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার কে? রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার হচ্ছে আপনার কি বলে এমবাপে, কিলিয়ান এমবাপে। সো তার কিন্তু এরিয়াল সুপিরিয়রিটিটা নাই, এরিয়াল সুপিরিয়রিটি মানে বুঝতেছেন না আপনাদেরকে আমি যা বলতেছি। সো ওই জিনিসটা তার মধ্যে নাই, কিন্তু ছিল হচ্ছে ইয়ার মধ্যে, গঞ্জালো গার্সিয়ার মধ্যে। সো তাকে বিক্রি করে দেওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল যে আসলে এই পজিশনটাকে কেউ ধরতে পারবে। কার্লোস এসপিরো কিন্তু হাইট ঠিক আছে এবং সে কি এরিয়ালি এত ভালো কিনা এটা সম্পর্কে আমার জানা নাই। সো আমি যখন কালকে গোলটা দেখলাম আমার কাছে মনে হলো ও আচ্ছা, জুড বেলিংহামেরও তো গোল করার একটা ইনস্টিংক্ট আছে, সেইও তো গোল টোল করতে পারে। এবং আর্দা গুলারের অসাধারণ একটা সেট পিস থেকে যেভাবে সে গোলটা করছে এবং শুরুতে যেভাবে আগে গিয়েছিল তখন আমি ধরে নিয়েছিলাম যে হচ্ছে ঠিক আছে এসপানিওল আজকে হয়তো বিশাল ব্যবধানে হারবে এবং এমবাপেও কিছুক্ষণের ভিতরে হয়তো গোল টোল করতে পারে। কিন্তু এরপর এসপানিওলের একটা গোল চলে আসে এবং সেই গোলটার পর আমি চিন্তা করতেছিলাম যে ভাই গোল খেয়ে গেছে। সেখানে কিন্তু কোর্তোয়ার আসলে কোনো প্রকার দোষ ছিল না। আমার কাছে মনে হয় যে সেই গোলটার পিছনে যদি আপনি দোষ দেন সেখানে বালভার্দের একটা দোষ ছিল, কারণ সে ঠিকভাবে ম্যানটা মার্ক করে না। এছাড়া আমার কাছে মনে হয় যে এটা গোল হওয়ারই কথা ছিল, কোর্তোয়ার এখানে কোনো প্রকার ঝামেলা ছিল না। কিন্তু লাস্ট মোমেন্টে এসে কার্লোস এসপি একটা গোল দিয়ে দিয়েছে এবং সেই গোলটার পর আমার নিজের প্রতি নিজের এত বেশি লজ্জা লাগছে। সো যেমনটা বললাম যে কিলিয়ান এমবাপে এবং ভিনিসিয়াসকে আমার অতটা জেলাপ লাগে নাই, বাট আর্দা গুলার হোয়াট আ প্লেয়ার হি ইজ। ট্রান্সফার উইন্ডো যখন চলতেছিল, আমি যখন রিয়াল মাদ্রিদকে নিয়ে ভিডিও বানাচ্ছিলাম, আমি তখন একটা কথা আপনাদেরকে বলছিলাম যে ইয়ান ডিওমান্ডে আসছে, আমি এটার জন্য অনেক বেশি স্যাড অ্যাজ এ বার্সেলোনা ফ্যান, বাট আমি অত বেশি কনসার্ন না, কারণ ওই পজিশনে অলরেডি আর্দা গুলারের মতো প্লেয়ার আছে যে খুবই জটিলভাবে খেলতে পারে এবং সে তার জাত কিন্তু দেখাই দিয়েছে ভাই। নতুন সিজনের প্রথম ম্যাচে এসে 60টা চান্স ক্রিয়েট করছে, 60টা চান্স। আপনি দেখেন যে দুই দলের মধ্যে এরকম চান্স ক্রিয়েশন আর কারোর মধ্যে নাই। আমার কাছে মনে হয় যে গতকালকের ম্যান অফ দ্য ম্যাচ যদি কাউকে দেওয়া উচিত সেটা অ্যাকচুয়ালি আর্দা গুলারকেই দেওয়া উচিত, কারণ সে পুরো ম্যাচে এভাবেই খেলছে। সো ইয়ান ডিওমান্ডেকে পরে নামানো হইলেও আপনি দেখেন যে আসলে তার ওইভাবে তার এখনো জেলাপটা হয়নি, সে এখনো এই লিগটার সাথে মানায় উঠতে পারে না। যদিও এই লিগে সে আগে খেলছে, কিন্তু জার্মান লিগ এবং লা লিগার মধ্যে একটা
ডিফারেন্স আছে। এবং কালকে আমি বারবার একটা জিনিস নোটিস করতেছিলাম যে সে 1v1-এ বারবার ধাক্কা খাচ্ছিল, যদিও এটা সে কাটাই উঠতে পারবে, কিন্তু লো ব্লক টিমগুলোর এগেনস্টে তাকে এভাবেই খেলতে হবে। এবং এই জায়গাটাতে আড্ডাগুলোর বেশ ভালো পারফর্ম করে এবং গতকালকেও সে করছে। এবং আমার মনে হয় যে লিগ ম্যাচে, অন্তত লিগ ম্যাচগুলোতে আড্ডাগুলো ডেফিনেটলি জোজে মরিনোর একজন স্টার্টার হিসেবে থাকবে। বাট ডিওমান্ডে আমি এখনো তাকে জাজ করবো না, কিন্তু এই লো ব্লক টিমগুলোর এগেনস্টে কিভাবে জয় বের করতে হবে এটা চিট কোড কিন্তু অলরেডি রিয়াল মাদ্রিদ পেয়ে গেছে, এবং সেই চিট কোডটার নাম মিস্টার কার্লোস এসপি। ভাই এই প্লেয়ারটাকে আমি দেখতেছি সে গত বছরের মানে গত সিজনের জানুয়ারি থেকে, যে যখন থেকে লেভান্তেকে সে একাই তুলে নিয়ে গেছিল, লেভান্তের একাডেমির প্লেয়ার কিন্তু সে যেভাবে লেভান্তেকে একাই উপরে নিয়ে আসছিল, তারপর আমি এই প্লেয়ারটাকে অনেক বেশি চাচ্ছিলাম যে সে যাতে বার্সেলোনায় আসে। আনফর্চুনেটলি আসে নাই, কিন্তু এই প্লেয়ারটা হইতে পারবে রিয়াল মাদ্রিদের নেক্সট হোসেলু যেভাবে এক সিজন এসে প্রপারলি নিজে সব কিছু একদম কন্ট্রিবিউট করে সে চলে গেছিল, একদম এসপি ওই লেভেলেরই প্লেয়ার। আপনি এসপিকে কখন ইউজ করতে পারবেন? যখন লালিগার টিমগুলো, লো ব্লক টিমগুলো যখন অ্যাওয়ে ম্যাচে খেলতে যাবেন আপনি তখন এসপিকে নামাই দেন, দেখবেন যে সে কোনো না কোনোভাবে গোল নিয়ে আসবে। আমি বলতেছি না যে এমবাপে পারবে না, বাট এমবাপেকে আপনি রাখেন হচ্ছে এলিট ম্যাচগুলোর জন্য, কিন্তু কার্লোস এসপিকে আপনি যত বেশি মিনিট দিবেন তত বেশি সে নিজেকে প্রুভ করে যাবে ভাই। এটার লেভেলই এরকম। এত কম দামে এরকম একটা স্ট্রাইকারকে যখন আপনি নিয়ে আসছেন ভাই, এটা একটা বার্গেন ডিল। এবং আমার মতে এই সিজনে যদি প্রপার মিনিট পায় কার্লোস এসপি, ফাটবে, লিটারালি ফাটবে। আমি এটা আপনার সাথে এক্সাজারেট করতেছি না, আপনি গত সিজনের লেভান্তের ম্যাচগুলো দেখেন, আপনি এক্স্যাক্টলি বুঝে যাবেন যে কেন আমি এত প্রশংসা করতেছি। সো এরকম একটা প্লেয়ার ছিল। এছাড়াও কয়েকটা প্লেয়ারকে নিয়ে আসলে কথা বলা যায়, যেমন ডামফ্রিজকে নিয়ে কথা বলবো। তাকে আনা হয়েছিল অ্যাজ এ ব্যাকআপ রাইট ব্যাক অফ আর্নল্ড, বাট সে যেভাবে গতকালকে পারফর্ম করছে আমার কাছে মনে হয় যে আর্নল্ড হয়তো তার ব্যাকআপ হিসেবে থাকা যেতে পারে, যদিও ইট ইজ টু আর্লি টু সে। আমি বলতেছি কোনো প্লেয়ারকে খারাপ আমি এখন বলবো না, ভালো বলবো না, বাট গতকালকের ম্যাচ অনুসারে আমার যেসব জিনিস ফিল হয়েছে আমি সেটাই বলতেছি। কোনাতে ভাই কালকে একটা লেভেলেই ছিল ভাই, সবচেয়ে বেশি টাচেস নিছে, যতগুলো পাস করছে তার মধ্যে 97% তার অ্যাকুরেট পাস হয়েছে, এবং সে যেভাবে পুরো ম্যাচটা খেলছে ডিফেন্সিভ সলিডিটি 100 ছিল। এবং ডিনিউজনকে নিয়ে কথা বললে তার ভার্টিক্যাল পাসগুলো আমার সবচেয়ে বেশি চোখে লাগছে। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে রিয়াল মাদ্রিদ বেশ ভালো একটা পারফর্ম করছে। বেশ ভালো বলবো না, কারণ রিয়াল মাদ্রিদ থেকে আমি আরও বেশি এক্সপেক্ট করি। অ্যাজ এ নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি বলি, বার্সেলোনা হিসেবে তো আমি চাই তারা খারাপ খেলুক, কিন্তু নিউট্রাল হিসেবে যদি আমি বলি তাহলে আমি তাদের থেকে আরও বেশি এক্সপেক্ট করি। বাট এ উইন ইজ এ উইন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পয়েন্ট টেবিল আপনি যখন দেখবেন তখন এই 3 পয়েন্টটাই ম্যাটার করবে, এছাড়া আর কিচ্ছু নেই। এবং এই জয়টা কত বেশি ক্রুশাল হবে এটা আপনারা সিজনের মিডে বা লাস্টে গিয়ে বুঝবেন। সো আজকে বার্সেলোনার খেলা আছে ভাই, টেনশন অবস্থা শেষ, কারণ নতুন সিজন যেভাবে দলগুলো পুরোনো ধাঁচা শুরু করছে, সেম ওল্ড শিট। আমি ভয়ে আছি যে বার্সেলোনা কেমন করে। সো শেষ, আর কিছু তো বলার না। আরেকটা জিনিস নিয়ে কথা বলা যায় যে, বা আসলে বললে আপনারা রাগ করবেন, বাট তাও বলি যে আমি যে বলতাম যে রিয়াল মাদ্রিদ আসলে রদ্রির দরকার ছিল, সেটা কিন্তু গতকালকে আপনি দেখে ফেলছেন। কারণ মিডফিল্ডে এমন একটা পজিশন যেখানে রিয়াল মাদ্রিদ এখনও ওইভাবে ল্যাক করতেছে। বার্নার্ডো সিলভার আপনি কালকে খেলা দেখলেই বুঝে যাবেন যে কেন আমি এতদিন ধরে বলতাম, যখন রিয়াল মাদ্রিদের সাথে রদ্রির লিঙ্ক আপ ছিল তখনও বলতাম যে এই ডিলটা যদি হয়ে যায় তাহলে এবারে লিগ বলেন ইউসিএল বলেন রিয়াল মাদ্রিদকে আটকানো অনেক হার্ড হয়ে যাবে। স্পেশালি লিগে আমরা বার্সেলোনা তাদেরকে আটকাতে পারবো না, কারণ তাদের ওই রকম লেভেলের মিড হয়ে যাবে। সো আল্লাহ বাঁচাইছে যে রদ্রি ইজ নাও এ কুলের, এবং আমরা সেই প্লেয়ারটাকে পেয়ে গেছি। এবং রিয়াল মাদ্রিদের ওই পজিশনটাতে আমার মনে হয় না যা সাইনিং করবে, এবং না করলে আসলে তাদেরই সমস্যা, আমাদের আর কিছু নাই। সো ওভারঅল গতকালকে আপনার কার খেলা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করে জানান, এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।